শুরু করব অধ্যায় 8.2। ঠিক আছে, প্রথমে যে টপিকসটা আছে এখানে আমরা এই চ্যাপ্টারে অল অ্যাবাউট বলের সাম্যাবস্থা নিয়ে কাজ করব। ঠিক আছে, কিছু বল কোন একটা বস্তুর উপর কাজ করে ওই বস্তুটাকে ব্যালেন্সে রাখবে, সাম্যাবস্থায় রাখবে। ঠিক আছে, সাম্যাবস্থায় রাখলে বলের ক্রিয়া কেমন হবে, লব্ধি অথবা অন্যান্য বলগুলো কিভাবে বের করব, মধ্যবর্তী কোণ কিভাবে বের করবো, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। আমাদের প্রথম টপিক হচ্ছে লামির উপপাদ্য। বলের সাম্যাবস্থায়, বলের সাম্যাবস্থায় লামির উপপাদ্য। এটা কি ফার্স্ট ইয়ারে পড়া হয়েছিল? যারা একটু ফিজিক্স অ্যাডভান্স কোনো কিছু যারা পড়ছো তারা হয়তো পড়ছো ফার্স্ট ইয়ারে, নিউটনিয়ান মেকানিক্স, নিউটনিয়ান বলবিদ্যাতে। ঠিক আছে, সুতোর টান নিয়ে কাজ করলে লামির উপপাদ্য ব্যবহার করতে হইতো। ওকে, এবং এটা ইঞ্জিনিয়ারিং এর জন্য খুব ইম্পর্টেন্ট। নিউটনিয়ান ফিজিক্সের, নিউটনিয়ান মেকানিক্স, এগুলো থেকে ইঞ্জিনিয়ারিং এর কোয়েশ্চন আসেই লামির উপপাদ্য ব্যবহার করে। দেখুন এই লামির উপপাদ্যটা হচ্ছে, যদি সাম্যাবস্থায় যদি তিনটা বল কাজ করে, ধরো এই একটা বল, এই একটা বল, এই একটা বল, এই বল হচ্ছে পি, এই বল হচ্ছে কিউ, এই বল হচ্ছে আর। পি এবং কিউ এবং আর এর মধ্যবর্তী কোণকে আমরা আলফা ধরি, এই কোণটাকে আমরা আলফা ধরি, এই কোণটাকে আমরা বিটা ধরি, এই কোণটাকে আমরা গামা ধরি। ঠিক আছে, পি একটা বল, কিউ একটা বল, আর একটা বল কোন একটা বস্তুর উপর কাজ করে অথবা কোনো বিন্দুতে কাজ করে ওই বিন্দু অথবা ওই বস্তুটাকে ব্যালেন্সে রাখছে। ব্যালেন্সে থাকা মানে কি? কোনো মোশন নাই জিনিসটার, কোনো গতি নাই কোনো দিকে। ঠিক না? যেমন ধরো এখানে সব কিছু বর্তমানে ব্যালেন্সে আছে। এই মোবাইলটা স্ট্যান্ডের উপর দাঁড়ায় থাকছে কেন? কারণ এই মোবাইলটা ব্যালেন্সে আছে। সে নিচে যতটা বল প্রযুক্ত করতেছে, মানে অভিকর্ষের কারণে নিচে এমজি পরিমাণ বল প্রযুক্ত করতেছে মোবাইল। ঠিক না? আবার স্ট্যান্ড তাকে এমজি পরিমাণ বল উপরের দিকে প্রযুক্ত করতেছে। ঠিক না? ও কারণে ওই জিনিসটা ব্যালেন্সে আছে। তো এরকম ব্যালেন্সে আছে এই তিনটা বল। ঠিক আছে, এবং এই যে কিউ এবং আর এর মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা, কিউ এবং পি এর মধ্যবর্তী কোণ গামা, আর এবং পি এর মধ্যবর্তী কোণ যদি বিটা হয়, তাহলে লামির উপপাদ্য অনুসারে পি বল ডিভাইড বাই সাইন অন্য দুটা বলের মধ্যবর্তী কোণ সমান কিউ বল ডিভাইডেড বাই সাইন অন্য দুটা বলের মধ্যবর্তী কোণ সমান আর বল ডিভাইড বাই সাইন অন্য দুটা বলের মধ্যবর্তী কোণ। ঠিক আছে, এটা কোথাও না কোথাও পড়ছ, একটু চেনা চেনা লাগতেছে এই জিনিসটা, যে ত্রিভুজ সূত্রের মধ্যে পড়ছ না? হ্যাঁ, ত্রিভুজ সূত্রের মধ্যে পড়ছ না? ত্রিভুজ সূত্রের মধ্যে পড়ছ না? তো এটা কাইন্ড অফ ত্রিভুজের সূত্রে, মানে ত্রিভুজ সূত্র থেকে আসে। এটা কোত্থেকে আসে? ত্রিভুজ সূত্র থেকেই এই জিনিসটা আসে। এখন বইয়ে একটা 2 লাইনের প্রমাণ আছে, চাইলে দেখতে পারো লামির উপপাদ্যে। এখানে মানে এই তিনটা বলের সাহায্যে একটা ত্রিভুজ বানানো হয়, এরপর ত্রিভুজ সূত্র ব্যবহার করে দিলে আমাদের এটা চলে আসে। তো এখানে যদি আমরা পি কিউ আর এর নিচে এই যে কোণগুলো যদি বসাই দিই, তাহলে পি ডিভাইডেড বাই সাইন আলফা আসবে, কিউ ডিভাইড বাই সাইন বিটা আসবে, আর ডিভাইড বাই সাইন গামা আসবে। ঠিক আছে, তো আমরা মেনলি এটাই মনে রাখবো, এটাই হচ্ছে আমরা মেনলি মনে রাখবো। ওকে, তাহলে যদি তিনটা বল কোনো বস্তুর উপর ক্রিয়া করে, যদি তিনটা বল কোনো বস্তুর উপর ক্রিয়া করে যদি ভারসাম্য যদি সৃষ্টি করে, ঠিক আছে, তাহলে আমরা লামির উপপাদ্য অনুসারে কি লিখতে পারি? যে কোনো একটা বল ডিভাইড বাই অন্য দুই বলের মধ্যবর্তী কোণের সাইন ইকুয়ালস টু যে কোনো একটা বল ডিভাইড বাই অন্য দুই বলের মধ্যবর্তী কোণের সাইন, যে কোনো একটা বল ডিভাইড বাই অন্য দুই বলের মধ্যবর্তী কোণের সাইনের যে অনুপাত সেটা সমান হয়। ঠিক আছে,
তো এটার আসলে সুবিধাটা কোথায়, এটার সুবিধাটা কোথায়? আমরা এই টাইপ 1 জুড়ে যে ম্যাথগুলো আমরা সলভ করব সবগুলো কিন্তু আমরা লামির উপপাদ্য দিয়ে সলভ করব, টাইপ 1, টাইপ 2, টাইপ 3, ঠিক আছে? তো সুবিধা হচ্ছে এখানে বই আছে না, বই আছে না, টাইপ 1 একটা একদম নিচে একটা ওই সূত্রের পর একটা লেখা, এটা কথা লেখা আছে দেখো, হ্যাঁ ওখানে একটা কথা লেখা আছে যে প্রবলেমগুলোতে যদি তোমাকে কোণ বের করতে বলে তাহলে তুমি সামান্তরিক সূত্র ব্যবহার করবা, আর যদি বল বের করতে বলে তুমি লামির উপপাদ্য ব্যবহার করবা, ঠিক আছে? এখানে একটা কথা বলি দেখো, আচ্ছা এই তিনটা বল ব্যালেন্সে আছে না, সাম্য অবস্থায় আছে না? হ্যাঁ, ধরো এদিকে কেউ একজন কোনো কিছু ধরে টানতেছে, এদিকে কেউ একজন কোনো কিছু ধরে টানতেছে, এদিকে আরেকজন টানতেছে, মাঝখানে জিনিসটা হচ্ছে গিয়ে কি স্থির, তাহলে এই দুই বলের লব্ধি একে বলা যায় না? হ্যাঁ, এরা দুইজন মিলে এদিক বরাবর যে বলটা দিচ্ছে, এদিক বরাবর যে বলটা দিচ্ছে সেই বলটা পি এর সমান বিদায় এই জিনিসটা কি আছে, ব্যালেন্সে আছে, ঠিক আছে? তাহলে তিনটা বল যদি ব্যালেন্সে থাকে যে কোনো দুই বলের লব্ধি হচ্ছে তৃতীয় বল, এটা একটু লিখে রাখো। তিনটি বল সাম্য অবস্থায় থাকলে, সাম্য অবস্থায় থাকলে যে কোনো দুই বলের লব্ধি তৃতীয় বল, এটা আমরা একটু মনে রাখবো। তিনটা বল যদি সাম্য অবস্থায় আছে, তিনটা বল যদি সাম্য অবস্থায় থাকে তাহলে যে কোনো দুই বলের লব্ধি সমান আমরা কি বলতে পারি, তৃতীয় বলের মান বলতে পারি, ঠিক আছে? আবার এ দুই বলের লব্ধি কিন্তু এটা, ওকে, এই দুই বলের লব্ধি কিন্তু এটা, আবার এই দুই বলের লব্ধি কিন্তু এটা, তুমি যে কোনো দুইটা বল চুজ করলে লব্ধি হবে তৃতীয় বলটাই, ঠিক আছে? ওকে, এখন আমাদের বইয়ে যে প্রবলেমগুলো দেওয়া আছে ওখান থেকে কত নাম্বার পেজ, যে 8.3 136, ওখানে প্রথম প্রবলেমটা দেখো, বলছে 6 একক ওজনের একটি বস্তুকে দুটি বল দ্বারা টেনে ধরে রাখা হয়েছে, তাদের একটি আনুভূমিক এবং অপরটি আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে ক্রিয়ারত, 30 ডিগ্রি কোণে ক্রিয়ারত, বলদ্বয় নির্ণয় করো। দুটা বল তোমাকে বের করতে হবে, আগে একটু ফিগারটা বুঝো। 2 নম্বর প্রবলেম একটু বুঝো ভালো করে, এগুলো বুঝতে হবে। ধরো 6 একক ওজনের একটা বস্তু, 6 কেজি ওয়েট, এটা ধরো কোন একটা বস্তু, এটার ওজন হচ্ছে 6 একক, কোন দিকে কাজ করে ওজন, নিচের দিকে কাজ করে, ঠিক না? ধরো 6 কেজি ওয়েট, কেজি কিসের একক, ওজনের একক না কিন্তু, কেজি কিসের একক, কেজি হচ্ছে ভরের একক। তোমাকে যদি কেউ বলে যে এটার ওজন হচ্ছে 6 কেজি, তাহলে তোমাকে বুঝে নিতে হবে যে এই 6 এর সাথে একটা 9.8 কি হবে, গুণ হবে, 6 এর সাথে একটা 9.8 গুণ হবে, কারণ আমরা ওজন সমান কি জানি, mg জানি, ঠিক না? তো এটা পৃথিবীতে হলে 9.8, অন্য কোনো গ্রহে হলে সেই গ্রহের জি এর মান গুণ হবে, ঠিক না? তো এই জিটাকে এই চ্যাপ্টারগুলোতে নেগলেক্ট করা হয়, ঠিক আছে? সবগুলো ম্যাথে সেম জি আসে, তো এই জন্য নেগলেক্ট করা হয়, ডিরেক্টলি 6 কেজি ওয়েট বলতেছি আমরা, 6 কেজি ভরের ওজন যতটুকু সেটাই হচ্ছে 6 কেজি ওয়েট। এখন এই একটা বস্তুকে বলছে দুটি বল দ্বারা টেনে ধরে রাখা হয়েছে, এই বস্তুকে দুটি বল দ্বারা টেনে ধরে রাখা হয়েছে, তাদের একটি আনুভূমিক বরাবর কাজ করে। আচ্ছা, আনুভূমিক মানে কি, এ বরাবর না, ধরো এটাই হচ্ছে কি আনুভূমিক রেখা ধরো, তো তাদের একটা হচ্ছে আনুভূমিক বরাবর কাজ করে, ধরো এই বরাবর কাজ করে একটা বল, ঠিক আছে? বলছে অপরটি আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে কাজ করে। দুটি বল দ্বারা এটাকে টেনে ধরে রাখা হয়েছে, একটা হচ্ছে আনুভূমিক বরাবর কাজ করে
আরেকটা হচ্ছে আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে কাজ করে। ঠিক আছে, এটা একটা বল, এটা একটা বল। আমরা এটাকে T1 ধরি, এটাকে T2 ধরি, যেহেতু এগুলো টান বল, টেনে ধরে রাখা হয়েছে। টানকে আমরা টি দিয়ে প্রকাশ করি, টেনশন। টেনশনকে টান বলা হয়, TNSION, টেনশন। ওকে, এখন এই জায়গায় আচ্ছা আমাকে বলো একটু, এই জিনিসটা কি বর্তমানে ব্যালেন্সে থাকবে? হ্যাঁ, ব্যালেন্সে কি থাকবে বর্তমানে? কেন? এটা দেখলেই বোঝা যাচ্ছে যে সবগুলো বল হচ্ছে এদিকে, তার মানে এই জিনিসটা এদিকে মুভ করবে, ঠিক না? তো এই জিনিসটা কখন ব্যালেন্সে থাকবে? যখন 30 ডিগ্রি এদিকে না হয়ে কোন দিকে হবে? এদিকে যদি 30 ডিগ্রি হয়, এখন দেখো তো এটা মুছে দিলে এখন ব্যালেন্সে থাকবে কিনা? এখন অবশ্যই ব্যালেন্সে থাকবে। হ্যাঁ, ওই যে ধরো এখানে একটা আমি রশি বেঁধে দিলাম, ঠিক না? ধরো কলম এটা ঝুলাই দিলাম রশিতে বেঁধে, আমি এদিক দিয়ে একটা বল দিয়ে এদিকে টেনে ধরে রাখলাম। জিনিসটা এরকম হচ্ছে না? একটা হচ্ছে এ বরাবর কাজ করে, এই রশির টানটা এটার ওজন নিচে দিয়ে কাজ করে, আর এই যে 30 ডিগ্রি কোনো বলটা কোন দিয়ে কাজ করে? আমার রশি বরাবর কাজ করে। কথা বুঝছো? হ্যাঁ, তো এটা তোমাকে লজিক্যালি আঁকতে হবে, কিন্তু তোমাকে লজিক্যালি আঁকতে হবে। তো এইদিকে ধরে নিচ্ছি আমি T2 কাজ করে, T1 কাজ করে, T2 কাজ করে, এটা ধরো এটা W আর কি, ওজন কাজ করে। তো এখন লামির উপপাদ্য অনুসারে আমরা কি জানি? যে কোনো বল তুমি যদি নাও, নিচে সাইন অপর দুটা বলের মধ্যবর্তী কোণ, তিনটা বল আমি উপরে দিছি না, এই বলের নিচে T2 আর 6 এর মধ্যবর্তী কোণ হবে। তাহলে T2 আর 6 এর মধ্যবর্তী কোণ কত? 90 প্লাস 30। এটা হচ্ছে 90, এটা হচ্ছে 30, তাহলে দুটোটা মিলে কত? 90 প্লাস 30। এখানে সাইন দিলে T1 আর 6 এর মধ্যবর্তী কোণ কত? সাইন 90। আর 6 এর নিচে T1 আর T2 মধ্যবর্তী কোণ, এই যে কোণটা কত? সাইন 150, মানে 180 মাইনাস 30, এই টোটাল 180, এখান থেকে 30 বিয়োগ দিলে 150। তো তোমাকে এখানে কি ফাইন্ড আউট করতে বলছে? T1 এবং T2। এখন তুমি এখান থেকে T1 কিভাবে বের করবা? এটা সমান এটা নিবা। T2 কিভাবে বের করবা? এটা সমান এটা নিবা। বুঝছো? তো ওই লেখাটার মিনিংটা বুঝছো তুমি? যেটা ওখানে লিখে দিছি যে আমার যদি বল বের করতে বলে, তাহলে আমি ধুম করে লামির উপপাদ্য ব্যবহার করব। এবং বলগুলো কিভাবে থাকতে হবে? তিনটা বল কিভাবে থাকতে হবে? সাম্য অবস্থায়। তিনটা বল সাম্য অবস্থায় থাকলে আমি লামির উপপাদ্য ব্যবহার করে চাইলে যে কোনো বল বের করতে পারবো, যদি কোনগুলো দেওয়া থাকে। তাহলে এখান থেকে আমরা সুতরাং T1 ডিভাইড বাই এটা কত ডিগ্রি? 120 সমান 6, ঠিক আছে? এখানে 6 কেজি ওয়েট ডিভাইড বাই সাইন 150। সাইন 150 কত আসে? ধরো সাইন 150 দিলাম, তাহলে T1 সমান কত আসবে? 6 ডিভাইড বাই সাইন 150 ইন্টু সাইন 120। দেখো তো ক্যালকুলেশন করলে কত আসে টোটালটা? ক্যালকুলেশন করলে কত আসে? 6√3 না? এটা টোটালটা কত আসে? 6√3। তার সাথে একটা 9.8 কিন্তু গুণে হবে। তুমি এটা 6 কেজি ওয়েট দিছো না? হ্যাঁ, তো ওয়েট মানে কি? ইন্টু জি। তাহলে এখানে কি থাকবে? ইন্টু জি। তার মানে জিটা এখানে নেগলেক্ট করি, এতটুকুই আনসার। তার মানে T1 হচ্ছে গিয়ে কত? এত, 6√3। এরপর T2 কিভাবে বের করবা? সিমিলার ওয়েতে তুমি এটা সমান এটা নিবা, তাহলে T2 আবার T2 ডিভাইড বাই সাইন 90, 6 ডিভাইড বাই সাইন 150, তাহলে T2 সাইন 90 এর ভ্যালু কত? 1। তাহলে আলটিমেটলি 6 ডিভাইড বাই সাইন 150। ক্যালকুলেশন করলে কত আসবে? 12 আসবে। 12, ঠিক আছে? তাহলে T1 এর ভ্যালু কত? 6√3, আর T2 এর ভ্যালু হচ্ছে গিয়ে কত? 12।
3 নাম্বার প্রবলেম শেষ, সেটা শেষ। হ্যাঁ হ্যাঁ, বন্ধ করে দাও, না লাগলে বন্ধ করে দাও। তিন নাম্বারটা বলছে যে যদি কোনো বিন্দুতে ক্রিয়ারত পি কিউ আর বলত্রয় সাম্যাবস্থায় থাকে এবং তিনটা বলের মধ্যে একটা সম্পর্ক দিয়ে দিয়েছে তারা হয়, তবে পি কিউ এবং আর পি এর মধ্যবর্তী কোণ নির্ণয় করো। ঠিক আছে? হ্যাঁ না, এটা তো সমান না। তিনটা বল যদি সমান হয় তাহলে অ্যাঙ্গেল, আচ্ছা তোমার তোমার জিনিসটা আমি একটু বুঝাই। সাম্যাবস্থায় যদি যদি অ্যাঙ্গেল সেম হয়, ধরো এভাবে তিনটা বল সাম্যাবস্থায় আছে, পি কিউ আর, এবং এদের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা হচ্ছে সেম, তাহলে অ্যাঙ্গেল যদি সেম হয় কত ডিগ্রি করে হয়? 360 কে 3 ভাগে ভাগ করলে 120 করে হয়, 120 ইচ, 120 120। এখন তুমি যদি লামির উপপাদ্য ব্যবহার করো, পি ডিভাইড বাই সাইন 120, কিউ ডিভাইড বাই সাইন 120, আর ডিভাইড বাই সাইন 120, এখান থেকে তুমি কি পাচ্ছ? পি সমান কিউ সমান কি পাচ্ছ? আর পাচ্ছ না? হ্যাঁ, অর্থাৎ তিনটা বল যদি সমান হয় এবং সাম্যাবস্থায় থাকে তাহলে মধ্যবর্তী কোণ কি হবে? সেম হবে। মধ্যবর্তী কোণ কি হবে? সেম হবে। ঠিক আছে? সিমিলারলি বিপরীতটাও বলা যায় যে মধ্যবর্তী কোণ যদি সেম হয় এবং সাম্যাবস্থায় যদি থাকে, মধ্যবর্তী কোণ যদি সেম হয় এবং সাম্যাবস্থায় যদি থাকে তাহলে তিনটা বল পরস্পর সমান হয়। ঠিক আছে? এখন এই যে 3 নাম্বার প্রবলেমটা, এটা কিভাবে শুরু করব একটু দেখি। পি কিউ আর বলত্রয় সাম্যাবস্থায় আছে। ঠিক আছে, সাম্যাবস্থায় আছে। ধরো আমি এই যে এটা পি দিলাম, এটা কিউ দিলাম, এটা ধরো আর দিলাম, সাম্যাবস্থায় আছে এবং তাদের মধ্যে বলগুলোর মধ্যে একটা রিলেশন দেওয়া আছে, সেটা হচ্ছে √2 পি সমান √2 কিউ সমান আর, এটা দেওয়া আছে না? আচ্ছা, এখন তোমাকে বলছে যে পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ, পি এবং কিউ এর মধ্যবর্তী কোণকে কি ধরবা? পি, দেখো পি ছাড়া বাকি যে দুইটা বল আছে তাদের মধ্যবর্তী কোণকে আলফা, তারপরে এটাকে বিটা, এটাকে গামা ধরবা যাতে একটু সুবিধা হয়। যেটা সেটাকে বিটা আলফা বিটা গামা ধরা যাবে না, কনফিউশন ক্রিয়েট হবে। ত্রিভুজ সূত্রে, ত্রিভুজের সাইন সূত্র পড়াইছিলাম, বাহুগুলো কিরকম ধরতে বলছিলাম বলো না? এবিসি না, বাহুগুলো কিরকম ধরতে বলছিলাম? এক কোণের বিপরীত বাহুকে স্মল এ ধরতে বলছিলাম, বি কোণের বিপরীত বাহুকে স্মল বি, সি কোণের বিপরীত বাহুকে স্মল সি ধরতে বলছিলাম। তখন ত্রিভুজের সাইন সূত্র তুমি মনে রাখতে তোমার সুবিধা হবে যে এ ডিভাইড বাই সাইন এ, বি ডিভাইড বাই সাইন বি, সি ডিভাইড বাই সাইন সি। এমন না যে তোমাকে সবসময় এটা ধরতে হবে। আমি যদি এটাকে যদি এ ধরি, বি ধরি, সি ধরি, সমস্যা আছে? এটাকে এ, এটাকে বি, এটাকে সি ধরলে সমস্যা আছে না। এখন তোমাকে সতর্কতার সাথে বসাতে হবে যে যে বাহু তুমি বসাবা সেই বাহুর বিপরীত কোণ বসাইতে হবে। এখন তুমি কোন বাহু বসাইছো? ধরো এ, এখন এর বিপরীত কোণ কত? সি। বসাইছো বি, বি এর বিপরীত কোণ কত? এ। বসাইছি সি, সি এর বিপরীত কোণ কত? মনে রাখার কোনো ওয়ে আছে এখানে আসলে না, তো এখানে কনফিউশন ক্রিয়েট হবে। এজন্য ধরার সময় সিস্টেম্যাটিক্যালি ধরতে হবে, বিপরীতটা ধরতে হবে। আমি যদি পি ধরি একটা বল, কিউ এবং আর মধ্যবর্তী কোণকে আলফা ধরবো, কিউ ধরলে বাকি দুটো মধ্যবর্তী কোণকে বেটা ধরবো, আর ধরলে বাকি দুটো মধ্যবর্তী কোণকে গামা ধরবো, তাতে আমাদের সুবিধা হবে। এখন এখান থেকে তোমাকে কি বের করতে বলছো বলো? পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ কত? গামা না? হ্যাঁ, কি বলছিলাম? কোণ যদি বের করতে বলে লামির উপপাদ্যে যাওয়ার দরকার নেই। কিসে যাব আমরা? সামান্তরিক সূত্রে। ঠিক আছে,
এখন তোমার এই গামাটা লাগবে। এখন আমাকে একটু বলো এই দুটা বলের লব্ধি আর কিনা, এই দুটা বলের লব্ধি আর কিনা। তাহলে পিইউ কিউ বলের লব্ধি কত আর, তাহলে আর স্কয়ার সমান আমরা কি লিখতে পারি, পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2p কিউ। মধ্যবর্তী কোণ কত, পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ কত, গামা না? হ্যাঁ কস গামা হবে, কস গামা হবে। ঠিক আছে, আর স্কয়ার সমান পি এর বদলে কি বসানো যায়, কিউ এর বদলে কি বসানো যায়, ঠিক আছে। সব দিক থেকে আর স্কয়ার কাটাকাটি যাবে, এখানে আর স্কয়ার, এখানে আর স্কয়ার, এখানে আর স্কয়ার, এখানে আর স্কয়ার, সব আর স্কয়ার কাটাকাটি করে দাও। তাহলে কি থাকে, সব আর স্কয়ার কাটাকাটি করলে এখানে থাকবে 1, এখানে থাকবে 1, এখানে থাকবে 1/2, এখানে থাকবে 1/2, এখানে থাকবে 1, জাস্ট কস গামা থাকবে। এখান থেকে কি আমাকে বের করা যায়, এটা কাটাকাটি করলে কত হয়, হাফ হাফ মিলে কত হয়, লসও করবা নাকি, অর্ধেক অর্ধেক মিলে একটা হয় আর কি। আচ্ছা সে বলছে এদিকে এনে বলছে, তাহলে 0 cos গামা সমান যদি 0 হয় তাহলে গামা এর মান কত, 90 ডিগ্রি। একটা অলরেডি চলে আসছে, বাকি দুইটা দেখি বের করো, বাকি দুটো বের করো, আলফা এবং বিটা বের করো দেখি। যদিও আরেকটা বের করতে বলছে, আমরা এটা কিসের মধ্যবর্তী কোণ পাইলাম, এটা পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ পাইলাম। তারা বলছে আর এবং পি এর মধ্যবর্তী কোণ বের করো। ঠিক আছে, তো আর এবং পি এর মধ্যবর্তী কোণ হচ্ছে বিটা, বিটা বের করো, এক্সট্রা হিসেবে গামাও বের করে ফেলো। এক্সট্রা হিসেবে আলফাটাও বের করো। তোমাদের গ্রুপ কোথায়, হ্যাঁ গ্রুপ বলতে বাকিরা ওয়াসিফ স্যার ও তো একদিন থাকলে 3 দিন গায়ে হাওয়া খাচ্ছে না, পরীক্ষা শেষ হয়েছে, একটু হাওয়া বাতাস খেয়ে নি, হাওয়া বাতাস খেয়ে নেওয়ার পর দেখি আমার পরীক্ষা চলে আসছে। হ্যাঁ এই জীবনটা এভাবে এভাবে যাচ্ছে না। সবার আগে পরীক্ষা নিবে আমাদের, তোমাদের সবার আগে শেষ হলো সবার আগে শেষ হলো আমাদের, আমরা শান্তির কথা সবার আগে শেষ করি, সবার আগে করি, সবার আগে রেজাল্টটা সবার আগে, রেজাল্টটা সবার আগে তো রেজাল্টে সবার আগে বলে দিই। সুপার ফাস্ট, সুপার আগে কলেজ চট্টগ্রাম বলে চট্টগ্রাম বিভাগ, একটা ফ্যান লাইট কিছু নাই আমাদের। চট্টগ্রাম বিভাগে তাও রেজাল্ট চলে আসে না আর্লি, তবে আমাদের কোনো শান্তি রেজাল্টটা থাকে কি হবে না যে না কষ্ট করে কলেজের মধ্যে একটা আন্দোলন চলে না না আমাদের কোনো শান্তি থাকে আর তুমি কলেজ তো বন্ধ করে দিছে। হ্যাঁ বলতেছে কলেজে তারা বলে বিশ্ববিদ্যালয়ে যাইতে হবে, এটা কেমন কথা? হ্যাঁ তবে এখন কিছু আন্দোলন স্যার কি হয়েছে আসলে এখানে, এসে তারা ওই যে চায়ের দামে সর্বোচ্চ চা আর কি, তারা স্বাভাবিক চলে গেল ডিকিউ করছি ডিকিউ আর এই অভিযানদের মতো। সিএসটি ওখানে যাচ্ছে স্বাধীনভাবে বাঁচতে, হ্যাঁ ওখানে যাচ্ছে স্বাধীনভাবে বাঁচতে, আর ওরা যাচ্ছে বিশ্ববিদ্যালয়ে এবং অভিযান আর কিছুদিন পরে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে, এখন তোমাকে যেভাবে ইয়া করতেছো শান্তি তো ভাই 1951 সালে গেছে এখন কমাই, তোমাদের কেউ অশান্তি করছে নাকি? অবশ্যই তুমি এটা আমাকে লিখিত অভিযোগ দাও। পুরো দেশটাই তো আসলে হ্যাঁ আমরা স্যার এই সারা 3 নম্বর বাচ্চার মতো মেয়ের কথা কে শুনে কষ্ট, খুব কষ্ট। বাচ্চা আচ্ছা ঠিক আছে, তোমার ব্যাপারটা আমি দেখবো, এটা লিখিত অভিযোগ দাও আমাকে।
ঠিক আছে, শেষ শেষ, বাকি ধরে বের করা শেষ। কত কত আসছে করো করো, কত কত আসছে। দুটা লব্ধি, তৃতীয়টা নিবা। দুটা লব্ধি, যদিও দেখো আরেকটা বিষয় দেখো, যদিও লব্ধিটা কাজ করে, এই যে আর পরিমাণ বল কোন দিকে কাজ করে, এদিকে কাজ করে, ঠিক না? তো আমরা এখানে কি নিয়ে কাজ করতেছি? আলটিমেটলি মান নিয়ে কাজ করতেছি। এই জন্য ডিরেক্টলি আর এর বদলে কি বসাচ্ছি? আরই বসাচ্ছি। এখানে আমরা কি নিয়ে কাজ করতেছি? মান। এখানে দিক নিয়ে আমরা কাজ করতেছি না, ঠিক আছে? দিক নিয়ে কাজ করলে প্লাস মাইনাস ব্যাপার সেপার আসতো। শেষ, মিলছে? শেষ, মিলছে না? কত কত আসছে? 135 করে আসছে। হ্যাঁ, 135 করে আসছে। 135 আসবে কেন? কারণ এই যে √2p সমান √2q সমান আর ছিল না, তাহলে √2p সমান যদি √2q হয়, তার মানে p আর q পরস্পর সমান। p আর q পরস্পর সমান, তাহলে p এর জন্য যে কোণ আসবে, q এর জন্য একই কোণ আসবে। 90 চলে গেলে বাকি 360 থেকে আর কত ডিগ্রি কোণ বাকি থাকে? 270 কোণ বাকি থাকে। তাহলে 270 অর্ধেক অর্ধেক হবে, p নিবে অর্ধেক, q নিবে অর্ধেক। কি -1/√2 না, 135 ডিগ্রি ভ্যালু আর কি। করাবো, এটা একটা ম্যাথের সাথে রিলেটেড আছে, এই জন্য এটা পরে করাচ্ছি। এটা 9 নম্বরের মতো সেম, 9 নম্বরে জাস্ট ওখানে চলক দেওয়া আছে কিছু, আর এখানে ডিরেক্টলি মান দেওয়া আছে।
আসছে 135 আসছে। আচ্ছা আচ্ছা, রাখো 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 রাখো, ওটা বাসায় গিয়ে মিলে, বাসায় গিয়ে মিলে। দেখো 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 দেখো, এই এদিকে এদিকে, এই এদিকে দেখো, এই ম্যাটটা দেখো। 5 নাম্বার প্রবলেমটা বলতেছে পি কিউ আর তিনটি বল সাম্যাবস্থা সৃষ্টি করে কোন একটা বিন্দুতে ক্রিয়া করে, এই বিন্দুতে ক্রিয়া করে সাম্যাবস্থা সৃষ্টি করে, ঠিক আছে। বলতেছে পি ও কিউ এর মধ্যবর্তী কোণ পি ও আর এর মধ্যবর্তী কোণের দ্বিগুণ, ঠিক আছে। তাহলে পি ও আর এর মধ্যবর্তী কোণ তুমি যদি আলফা ধরো, পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ কত হবে? দ্বিগুণ হবে। আলফা এর দ্বিগুণ কত? 2 আলফা। তাহলে বাকি যে তৃতীয় কোণটা আছে, ওই তৃতীয় কোণটা চাইলে বের করা যায় না এখান থেকে? একটা আলফা আর একটা 2 আলফা হইলে আরেকটা কত হবে? 3 আলফা। হ্যাঁ, 360 মাইনাস 3 আলফা, টোটালটা হচ্ছে 360। 360 থেকে এটা আর এটা যোগফল বিয়োগ যাবে, তাহলে এটা আর এটা যোগফল কত? 3 আলফা। তাহলে এটা হচ্ছে 25 মাইনাস 3 আলফা। এখন এটার ক্ষেত্রে যদি আমরা লামের উপপাদ্য যদি ব্যবহার করি, তাহলে পি ডিভাইড বাই সাইন 25 মাইনাস 3 আলফা ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই, খেয়াল করো বেসিকটা খেয়াল করো, পি দিছি, বাকি দুই বলের মধ্যবর্তী কোণ দিছি, আলফা বসাই দিও না আবার পি এর নিচে, কারণ এখানে অ্যাঙ্গেলগুলো চেঞ্জ হয়ে গেছে। আমরা আলফা বিটা গামা ধরে নিই না, এখানে জাস্ট একটাকে আলফা ধরে নিয়ে আরেকটা দ্বিগুণ করছি, এরপর আরেকটা হচ্ছে 360 থেকে এই দুইটা কোণের যোগফল বিয়োগ দিছি। তাহলে পি যদি বসাই, নিচে বসাবো বাকি দুই বলের মধ্যবর্তী কোণ, কিউ যদি বসাই নিচে বসাবো বাকি দুই বলের মধ্যবর্তী কোণ, আর যদি বসাই নিচে বসাবো বাকি দুই বলের মধ্যবর্তী কোণ। তাহলে আর বসাইলে সাইন 2 আলফা। বুঝা গেল? হ্যাঁ, এখন এখান থেকে প্রমাণ করতে হবে যে আর স্কোয়ার সমান কিউ ইন্টু কিউ মাইনাস পি। কি প্রমাণ করতে হবে? আর স্কোয়ার সমান কিউ ইন্টু কিউ মাইনাস পি প্রমাণ করতে হবে। আর স্কোয়ার সমান কিউ ইন্টু কিউ মাইনাস পি। পি ডিভাইড বাই, একটু ক্যালকুলেশন করি, দেখো পি ডিভাইড বাই ক্যালকুলেশন করলে কত হয়? এখানে সাইন 360 মাইনাস 3 আলফা মাইনাস সাইন 3 আলফা ইকুয়াল টু কিউ ডিভাইড বাই সাইন আলফা ইকুয়ালস টু আর ডিভাইড বাই, এখানে কি হয় 2 সাইন আলফা কজ আলফা লেখা যায় না? এরপরে এই যে সাইন 3 আলফার ফর্মুলা আছে না, সাইন 3 আলফা ফর্মুলা কি? সাইন 3 থিটা 3 সাইন থিটা মাইনাস 4 সাইন কিউব থিটা। তাহলে এখানে কত হবে? মাইনাস 3 সাইন থিটা প্লাস 4 সাইন কিউব আলফা ইকুয়ালস টু কিউ ডিভাইড বাই সাইন আলফা। সূত্রে কনভার্ট করছি, 2 সাইন আলফা কজ আলফা, জাস্ট সূত্রে কনভার্ট করছি। এতটুকু একটু তুলো, সূত্রে কনভার্ট করছি। এটা আর, সাইন আলফা এখন কাটাকাটি করে দেওয়া যায়। সাইন আলফা যদি আমরা কাটাকাটি করে দিই তাহলে কি থাকে আমাদের? এখানে কিউ থাকবে আর এখানে আর ডিভাইড বাই 2 কজ আলফা থাকবে, ঠিক আছে। তাহলে এখান থেকে পি ডিভাইডেড বাই মাইনাস 3 সাইন আলফা লেখা যায় প্লাস 4, তাহলে এখানে 3 থাকবে আর এখানে কি থাকবে? প্লাস 4 সাইন স্কোয়ার আলফা না, ইকুয়ালস টু এখানে কিউ থাকবে ইকুয়ালস টু আর ডিভাইড বাই 2 কজ আলফা, ঠিক আছে। সিম্পলিফাই হইল 2 আলফা 3 আলফা সবগুলো আলফাতে গেল না,
হ্যাঁ, এবার আমরা সামহাও আমরা আলফাটা ভ্যানিশ করব। এখান থেকে দুইটা সমীকরণ নিয়ে একটা দিয়ে কোনো একটা কিছু বের করে আরেকটাতে বসাই দিব। ঠিক আছে, আমরা যদি এই অংশ নিই, দেখো এখান থেকে এটা সমান যদি এটা নিই, এখান থেকে আমরা কি লিখতে পারি বলো তো? কজ আলফা সমান আমরা কি লিখতে পারি? আর ডিভাইড বাই 2 কি লিখতে পারি না? আবার এটা সমান এটা নিয়ে চাইলে সাইন স্কোয়ার আলফাকে 1 মাইনাস কজ স্কোয়ার আলফা লিখে কজ আলফা বসাই দিতে পারি না? এটা সমান এটা অথবা এটা সমান এটা নিয়ে, এটা সমান এটা নিলে আবার পি ডিভাইড বাই -3 প্লাস 4 সাইন স্কোয়ার আলফা ইকুয়ালস টু কিউ, ঠিক না? বা পি ডিভাইড বাই -3 প্লাস 4 1 মাইনাস কজ স্কোয়ার আলফা ইকুয়ালস টু কিউ, পি ডিভাইড বাই -3 প্লাস 4 1 মাইনাস কজ স্কোয়ার আলফা আর স্কোয়ার ডিভাইড বাই 4 কিউ স্কোয়ার ইকুয়ালস টু কিউ। এখান থেকেই প্রমাণ হবে। এখান থেকে এবার ক্যালকুলেশন করতে থাকো। আলফাটা ভ্যানিশ করা বুঝছো? যে একটা থেকে মানে দুইটা অংশ নিয়ে প্রথমে কজ আলফা বের করে বাকি দুইটা অংশ নিয়ে কজ আলফার মানটা আমরা বসাই দিছি। এখন এখান থেকে তুমি যেভাবেই প্রমাণ করতে পারো, যে তুমি সবসময় যে এই দুইটা নিতে হবে তা না, যেভাবেই হোক আমাদের কোনো এক জায়গা থেকে কজ আলফা অথবা সাইন আলফা নিয়ে আরেকটা ইকুয়েশনে বসাই দিতে হবে, যাতে আমাদের আলফাটা ভ্যানিশ হয়ে যায়, পি কিউ আর এর মাধ্যমে যাতে সবকিছু চলে আসে। এবার এখান থেকে ক্যালকুলেশন করতে থাকো। ক্যালকুলেশন করতে থাকলে যেটা দেওয়া আছে ওটা চলে আসবে। আর স্কোয়ার সমান কিউ কিউ মাইনাস পি, অর্থাৎ কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার। হিসাব দেখা যাচ্ছে এখান থেকে? ক্যালকুলেশন করতে থাকো, প্রমাণটা একটু লক্ষ্য করো কি কি করতে হবে, প্রমাণটা দেখে দেখে ক্যালকুলেশন করো। প্রমাণটা দেখে দেখে ক্যালকুলেশন করো, লসাগু করো, এপাশ ওপাশ করো। এখান থেকে ক্যালকুলেশন করতে করতে আমাদের এটা চলে আসবে। আসছে, আসবে আসবে আসবে, কত থাকবো আসবে। মা এখানে এই নিয়ে বলবো থেকে যেতে পারবে কিছু যেতে বলছে প্রথমে আগে এখন যেভাবে করতে পারো, যেভাবে করতে পারো, এতটুকু আসার পর যেভাবে ক্যালকুলেশন করে মিলাইতে পারো, এক একজন এক এক অ্যাপ্রোচ নিবে।
শেষ, এটা শেষ। এটা তুলো, এটা একটা তুলো, এটা তুলো, এটা করার চেষ্টা করি। এটা যদি ফিজিক্সের প্রবলেম ভেক্টর চ্যাপ্টারে ছিল, এটা ভেক্টর চ্যাপ্টারের প্রবলেম। হ্যাঁ, ভেক্টর চ্যাপ্টারের প্রবলেম। ওই লামির উপপাদ্য ব্যবহার করে করতে পারবো খুব সহজে। হ্যাঁ, এটা বোর্ডেরই প্রশ্ন, অবশ্যই পারলে কেন টিকবে না। হ্যাঁ, এবং পরীক্ষার হলে গিয়ে পারতে হবে, এখানে পারলে তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লেটেস্ট এমসিকিউ আসছে। এটা একটা ভিডিও আছে না? তো এটা তো এক লাইনই করতে হবে, এটা দুই লাইন করতে হবে নাকি? তুমি লামির উপপাদ্য লিখবা, তুমি লামির উপপাদ্য লিখবা, এরপর কোনগুলো বসাই দিবা, এরপর T1 আর T2 নিয়ে কাজ করবা, অনুপাত বের করবা, 2 লাইন হবে ম্যাক্সিমাম। আমার থেকে 6 লাইন না হবে। করো করো, এটা তুলো তুলো। হ্যাঁ, এই যে এটা হচ্ছে T1, এটা T3, এটা T1 T2 T3, হ্যাঁ T1 T2 T3, T2 এটা হচ্ছে T3। ঠিক আছে, T1 T2 T3। এটা 23-24 আসছে, 23 একটু করার চেষ্টা করো তো দেখি, এখন করো তো, এখন করো, এখন করো। আমি কোশ্চেন ব্যাংক থেকে দিচ্ছি। কি করব স্যার এটা? এখানে T1 এবং T2 এর অনুপাত বের করবা, T1:T2। মানে T1 T2 কি কিসের অনুপাত? বলদয়ের অনুপাত বের করবা। লামির উপপাদ্য লিখো, এখানে লামির উপপাদ্য লিখলে কত হবে? হ্যাঁ, T1 ডিভাইড বাই T1 আর T2 এর মধ্যবর্তী, T2 আর T3 এর মধ্যবর্তী কোণ কত বলো? 100। T2 আর T2 এর মধ্যবর্তী কোণ 100। আচ্ছা, T2 যদি হয়, এটার এটার মধ্যবর্তী কোণ কত? এই যে এটা T1 আর T3 কত? সাইন 155 নাকি 35? 35। T3 সাইন, T1 আর T2 এর মধ্যবর্তী কোণ কত? 30 আর 45? হুম, 75। দেখো, এখন তোমাকে বলছে T1 আর T2 নিয়ে কাজ করতে। ওকে, তাহলে T1 এর এই যে জাস্ট এই অংশটা নিয়ে কাজ করবা, T1 ডিভাইড বাই T2, তাহলে এটা উপরে চলে যাবে সাইন 150 ডিভাইড বাই সাইন 135, বাস বের হয়ে গেল। তো এটা যত আছে তত আর কি, T1:T2। হ্যাঁ, ওয়েট কর। একটা অরিজিনাল দেখি আর ওটা আসলে দেখি। আর এটা তো প্রিলিতে আসছে এটা। দেখে তো আজকে থেকে জান পরীক্ষা দিতে পারে না দিতে বলে। হ্যাঁ, বলে পরীক্ষা দিতে পারে না, ঠিক আছে যখন কি বলো? কলেজে পরীক্ষা দিতে 3 জন দিল, একজনের তাও আমাকে না কি করছে কলেজ কোথায় এডমিশন। আরে আল্লাহ পরে পরীক্ষার জন্য নাম্বার পাইতে বলতে বিরান হবে বিরানটা পাওয়া আগে। হ্যাঁ, কলেজে নাম্বার কেউ- কত বছর লাগি পরীক্ষা বলছে না ক্লাসে একজন পড়ে পরীক্ষা দিছিল গত বছর গত বছর জাস্ট একজন দিতে পারছে। দিতে পারছে। এই যে আল্লাহ, কিন্তু তোমাদেরকে তো গণাই ধরে ধরে লাভ নাই। হ্যাঁ, তোমাদেরকে তো তাইলে গণাই ধরে লাভ নাই। আরে আল্লাহ, পরীক্ষা দেওয়াটাই হচ্ছে বিলাসিতা এখানে। ঠিক আছে, কথা। কি এক কলেজে বড়। হ্যাঁ, এবার এই আজকে যে সার্কুলারটা দিল, ওখানে বললো যে 24,000 পরীক্ষা দিতে পারবে, ওখান থেকে মানে প্রিলি দিতে পারবে আর কি, প্রথম 24,000। এই 24,000 আগে থেকে নিছে জানেন। হ্যাঁ, ওখানে মার্কস যেরকম, কাট মার্কস যেরকম পড়ে, 24,000-এর ভেতর যেরকম শেষজন যেরকম মার্কস পায় আর কি। এবার 24,000-এর পরে 8,000 রিটেন দিবে। গতবার 6,000 দিছিল রিটেন, এবার 8,000 দিবে। বাড়াইছে। হ্যাঁ, ওখান থেকে সিট যতটা 1,500 2,000 2,000 নাই, 1,500-এর ভিতর
যতটা সিট টলারেটিং বা আর কি। হ্যাঁ হ্যাঁ, প্রথমে এইচএসসি দিয়ে তোমাকে এখানে 3 স্টেপে আসলে বোর্ডে প্রিপারেশন নিতে হবে। তোমাকে প্রথমে এইচএসসি দিয়ে এলিজিবল হইতে হবে 24,000-এর মধ্যে, এরপর প্রিলি টিকতে হবে, এরপর রিটেন টিকতে হবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, দেখো দেখো। আচ্ছা, এখন আমরা একটু 9 নাম্বারটা করার চেষ্টা করব। 9 নাম্বারটা করে তারপর আমরা 6 নাম্বারটা পারবো আশা করি। 9 নাম্বারটা করলে 4 নাম্বারটা পারবো। 9 নাম্বারটা করলে 4 নাম্বারটা পারবো। 9 নাম্বার, হ্যাঁ টাইপ 2 এর 9 এটা করাচ্ছি কারণ এই টাইপ 2 এর 9 আর 4 নাম্বার সেম। 4 নাম্বারে জাস্ট ভ্যালু নিয়ে কাজ করবা, আর 9 নাম্বারে এল এল ডাব্লিউ এ এগুলো দেওয়া আছে। দেখো 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 9 নাম্বারটা একটু দেখো। বলতেছে এল দৈর্ঘ্য বিশিষ্ট একটি সুতার এক প্রান্ত কোনো খাড়া দেওয়ালে আটকানো, হ্যাঁ কোনো খাড়া দেওয়ালে আটকানো আছে। ধরো এটা 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 হচ্ছে একটা খাড়া দেওয়াল। এই চিত্র বুঝো, আগে চিত্র বুঝো। এটা হচ্ছে একটা খাড়া দেওয়াল, এখানে এল দৈর্ঘ্য বিশিষ্ট একটা সুতা ধরো আটকানো আছে। এটা দৈর্ঘ্য কত? এল। এক প্রান্ত আটকানো আছে, শুধু 2 প্রান্ত, এক প্রান্ত হচ্ছে কি দেওয়ালের সাথে আটকানো আছে। এরপর বলছে অপর প্রান্তে এ ব্যাসার্ধ বিশিষ্ট একটি সুষম গোলক, অপর প্রান্তে এ ব্যাসার্ধ বিশিষ্ট একটা সুষম গোলকের কোন একটা অংশ যুক্ত আছে। এ ব্যাসার্ধ বিশিষ্ট একটা সুষম গোলক, ঠিক আছে? এ ব্যাসার্ধ বিশিষ্ট, ধরো এটা ব্যাসার্ধ হচ্ছে গিয়ে কত? এ। তো এখানে আটকানো আছে, এখান থেকে এতটুকু হচ্ছে গিয়ে কত? এল, আর এখান থেকে এতটুকু হচ্ছে এ, হচ্ছে ব্যাসার্ধ গোলকের। বলছে যে এরপরে এরা সাম্যাবস্থায় আছে। সাম্যাবস্থায় আছে মানে কি বলটা এই যে দেয়ালের সাথে হেলান দিয়ে আছে আর কি, ঠিক না, কোন একটা বলের কারণে। বলছে গোলকটির ওজন ডাব্লিউ হলে দেখাও যে সুতোর টান, এইটার ওজন যদি ডাব্লিউ হয় তাহলে তোমাকে দেখাইতে হবে যে এই যে সুতো যে টানটা দিচ্ছে টি, এই টি সমান ডাব্লিউ এ প্লাস এল ডিভাইডেড বাই √2a এল প্লাস এল স্কোয়ার। এটা দেখাইতে হবে, ঠিক আছে? এটার ওজন যদি ডাব্লিউ হয় তাহলে ডাব্লিউ কোন দিকে কাজ করে বলো? নিচে দিয়ে কাজ করে না? এখন ডাব্লিউ যদি নিচে দিয়ে কাজ করে তাহলে তোমাকে দেখাইতে হবে যে সুতোর যে টান সেটা হচ্ছে ডাব্লিউ এ প্লাস এল ডিভাইড বাই 2a √2a এল প্লাস এল স্কোয়ার, ঠিক আছে? এখন এই জিনিসটা যে ব্যালেন্সে আছে, ব্যালেন্সে থাকার জন্য এখানে কয়টা বল কাজ করতেছে? 3টা বল কাজ করতেছে। এই 2টা বলের কারণে অবশ্যই ব্যালেন্স হবে না, এখানে তৃতীয় আরেকটা বল কাজ করতেছে, যেটা কিনা এই জিনিসটাকে দেয়ালের দিকে মানে ঠেস দিয়ে রাখছে আর কি। তো এখন দেয়ালের দিকে যদি সে ধরো আর পরিমাণ যদি ঠেস দেয় তাহলে দেয়াল তাকে প্রতিক্রিয়া বল হিসেবে কত দিবে? আর দিবে। তাহলে এই 3টা বলের কারণে বর্তমানে সে হচ্ছে কি স্থির আছে, এবং এইখান থেকেই তোমাকে টি বের করতে হবে, এখান থেকে তোমাকে টি বের করতে হবে। এখন আমরা যদি এখানে একটা অংশ যদি চিন্তা করি, এইখানে আমি যদি বলি যে লামির উপপাদ্য যদি ব্যবহার করি, লামির উপপাদ্য, ঠিক আছে? দেখো টি ডিভাইডেড বাই, খেয়াল করো, টি ডিভাইড বাই সাইন আর এবং ডাব্লিউ এর মধ্যবর্তী কোণ, আর ডিভাইডেড বাই অথবা ডাব্লিউ ডিভাইডেড বাই সাইন টি এবং আর এর মধ্যবর্তী কোণ, আর ডিভাইড বাই সাইন টি এবং ডাব্লিউ এর মধ্যবর্তী কোণ। এটা তো বোঝা গেল, লামির উপপাদ্য ব্যবহার করলাম। এরপর টি ডিভাইডেড বাই, এখানে সাইন আর এবং ডাব্লিউ এর মধ্যবর্তী কোণটা কত? এই যে আর ডাব্লিউ এর মধ্যবর্তী কোণটা কত? সাইন 90 বসাই দেওয়া যায়। ডাব্লিউ ডিভাইড বাই টি এবং আর এর মধ্যবর্তী কোণটা কত? এই যে টি এবং আর, এটা মধ্যবর্তী কোণটা কত? 180 মাইনাস 1। আচ্ছা না এ হবে একই কোণ নাকি? পুরোটা এখানে। আচ্ছা সুবিধার জন্য এটাকে আলফা ধরে নি। এখন বলো 180 মাইনাস 180 মাইনাস আলফা, আর সাইন টি এবং ডাব্লিউ এর মধ্যবর্তী কোণটা কত? টি এবং ডাব্লিউ 90 প্লাস আলফা। এতটুকু বোঝা গেল, এতটুকু বোঝা গেল, ঠিক আছে? এতটুকু বোঝা গেল। এখন আমাকে বের করতে হবে টি বের করতে হবে, এবং দেখো টি যে তুমি বের করলা, ডান পাশে শুধুমাত্র কে আছে?
আর কি আছে এখানে? তাহলে আর না থাকলে এটা নিয়ে কাজ করার কোনো দরকার আছে? তুমি কোনটা নিয়ে কাজ করবে? এটা আর এটা নিয়েই তুমি বর্তমানে কাজ করবা। এবং এটা আর এটা দিয়ে যদি তুমি কাজ করো যে টি ডিভাইড বাই সাইন 90 এর মান তো 1, তাহলে টি সমান কত হয়? ডাব্লিউ ডিভাইড বাই এইখানে সাইন আলফা। তাহলে এটা থেকেই মেনলি কি আসবে? এই অংশটা আসবে। এবং সাইন আলফাকে এই অংশে কনভার্ট করতে হবে, এই টোটাল অংশে কনভার্ট করতে হবে, মানে এ এল এগুলোর মাধ্যমে কনভার্ট করতে হবে। এটা ধরে নিছি আর কি, যে কোনো একটা কোণ ধরে নিছি আর কি। এখন সাইন আলফাকে আমরা কিসে কনভার্ট করব? এ এল এ কনভার্ট করব, ঠিক আছে? এতটুকু আসো পরে বলতেছি। এতটুকু আসো। এতটুকু আসো। এটা দিয়ে ভিডিও করলে লাইটের রিফ্লেকশনটা করে ভিডিওতে। ব্রাইটনেস বাড়াইতে হবে। এই লাইটটা এখানে ছিল, ঠিক ছিল, কিন্তু এই ফ্যানটা লাগানো কারণ এটা নিয়ে ফেলতে হয়েছে। মানে এটা হালকা রিফ্লেকশন করে। হালকা না, এটা অনেকটাই রিফ্লেকশন করে। এই অংশে কিছু লিখলে মনে দেখা যায় না এই জায়গায়। আচ্ছা ঠিক। কি রে কিসে দুষ্টামি করো কেন? হ্যাঁ এরকম দুষ্টামি করলে ওই যে বলে যে কিরমে বিজু রয়েছে এরকম বলে না? হ্যাঁ চিটাঙ্গা ভাষায়। হ্যাঁ সব একদিন জবাব দিবে। কি বলো? একদিন সবকিছুর হিসাব নেওয়া হবে। সবকিছুর হিসাব নেওয়া হবে একদিন। আচ্ছা আচ্ছা দেখো, এখন আমাদের সাইন আলফাকে ওই এ এল এগুলোর মাধ্যমে কনভার্ট করতে হবে। এখন আমরা জানি সাইন সমান হচ্ছে লম্ব ডিভাইডেড বাই অতিভুজ, এটা আমরা জানি। এখন আমি যদি এই ত্রিভুজটা দেখো, আলফা কোন ত্রিভুজের কোণ? এই ত্রিভুজের কোণ না? এই ত্রিভুজের কোণ না? আমি এটা যদি এখানে আঁকি ছোট করে, এটা ধরো আলফা, এখান থেকে এতটুকু কত? এল প্লাস এ না? এখান থেকে এতটুকু কত? এ গোলকের ব্যাসার্ধ এ। এখন সাইন আলফা সমান হচ্ছে লম্ব ডিভাইডেড বাই অতিভুজ, তাহলে লম্ব এটা না? তাহলে এটা কত হবে? এটা কত হবে? পিথাগোরাসের উপপাদ্য রুট ওভার অতিভুজ হোল স্কোয়ার মাইনাস ভূমি হোল স্কোয়ার। এটা করলে কত থাকবে? এই অংশটা করলে রুট ওভার জাস্ট ওই যে এ স্কোয়ার কাটাকাটি যাবে, তাহলে এল স্কোয়ার প্লাস 2al থাকবে। আর নিচে এটা হচ্ছে লম্ব, এই যে এই অংশটা বসাইছি, নিচে লম্ব ডিভাইড বাই অতিভুজ হচ্ছে l প্লাস। এখন এটা নিয়ে তুমি কোথায় বসাই দাও? এই জায়গায় বসাই দাও। w ডিভাইড বাই উপরে কত ছিল? রুট ওভার এল স্কোয়ার প্লাস 2al ডিভাইডেড বাই নিচে হচ্ছে l প্লাস এ। এটাকে উপরে যদি তুলে দিই, w l প্লাস এ ডিভাইড বাই রুট ওভার 2al প্লাস l স্কোয়ার। দেখো মিলছে কিনা? মানে এটা লেখার পর ম্যাথ শেষ না? হ্যাঁ হ্যাঁ বাকিটা ক্যালকুলেশন। এই আমাকে বলো, এটা কি এখানে স্থিতিবিদ্যা কোনো কিছু অ্যাপ্লাই করছি? সাইন আলফাকে আমরা এখানে ওই বাবা পিথাগোরাসকে ব্যবহার করছি। হ্যাঁ স্থিতিবিদ্যা এখানেই শেষ। হ্যাঁ নাম্বার এরকম দিবে পরিসর নাম্বার পাস করে নাম্বার দাও তো এই ফুল করে আমার শুরু হয় কিন্তু তো मैं देखो
এখন 4 নাম্বার প্রশ্নটা একটু বড়, 4 নাম্বার প্রশ্নটা একটু পরে জিনিসটা এরকম সেম, হুবহু সেম। এখানে তারা TW দিয়ে দিছে, এ দিয়ে দিছে, ওখানে কিছু ভ্যালু দেওয়া আছে। তো এখানে যদি ভ্যালু দেওয়া থাকতো W L A এগুলো যদি ভ্যালু দেওয়া থাকতো তাহলে আমাদের শুধু টানটা বের হইতো না, টিটা বের হইতো না, ওখানে ভ্যালু দেওয়া আছে। ঠিক আছে, এই জন্য এটা আমি প্রমাণটা করাইলাম। হ্যাঁ ওখানে প্রশ্ন দিব, ওটা আসে নাই, আমি দিব প্রশ্ন একটা। আশা করি 2023 ওখানে খুব তোলা হয় না আর কি। প্রশ্ন না আসলে তো নাম্বার দিয়ে দিবে, অবশ্যই নাম্বার দিয়ে দিবে। এখন এই সর্বোচ্চ ভুল হইতে পারে কিন্তু দেয় না এরকম রেকর্ড নাই। হ্যাঁ 25টা MCQ জায়গায় 20টা MCQ দিছে, এরকম রেকর্ড নাই। সর্বোচ্চ প্রশ্নে কিছু ভুল ছিল, মিস্টেক দেখলে। হ্যাঁ হ্যাঁ, তো এটা হচ্ছে HSC পরীক্ষার ক্ষেত্রে ঠিক আছে। HSC পরীক্ষার ক্ষেত্রে প্রশ্নে ভুল যদি থাকে তাহলে তুমি বেনিফিট পাবা, কিন্তু অ্যাডমিশনে প্রশ্নে ভুল থাকলে তুমি বেনিফিট পাবা না, কারণ যে নাম্বার তোমাকে দিবে সে নাম্বার সবাইকে দিবে। হ্যাঁ, তো অ্যাডমিশনে তো শর্ট লিস্ট করে, প্রথমে 1000 নেয় অথবা 1500 নেয়, ঠিক না? তো সবারই নাম্বার, তো এটা পেয়ে লাভ নাই আর। কত পর্যন্ত করলাম? 9, 4, 5 করলাম না? ওকে, 6 নাম্বার প্রবলেমটা সলভ করি। হুম, 6 নাম্বার করলে 7 নাম্বার পারা যাবে। এরপর 8 নাম্বারটা আবার কি? কয়টা বসছে? আচ্ছা নেক্সট ডে করাই 6 নাম্বার থেকে, নেক্সট ডে 6 নাম্বার থেকে। নেক্সট ডে আমরা টাইপ 2 পর্যন্ত শেষ করব, আরেক দিনে আমরা টাইপ 3 শেষ করব। আমাদের টার্গেট হচ্ছে 3 দিন। আজকে প্রথম ক্লাস, নেক্সট ডে